স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। দিনের প্রধান সংবাদ এবং তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। জুলাই ঘোষণাপত্র উপস্থাপনের পর নির্বাচনের সময় নিয়েও নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বহুল আলোচিত জুলাই সনদের বিষয়ে। কিভাবে হবে বাস্তবায়ন এ নিয়ে মূলত ঝুলে আছে এটি। বিএনপি মনে করে আগামী সংসদই এটি বাস্তবায়ন করবে, যদিও জামায়াত ও এনসিপির মতো দলগুলো এই সরকারের আমলেই বাস্তবায়নের পক্ষে। তা নিয়ে কিছু ফর্মুলাও দিয়েছে তারা। ফরহাদ ইবনে মালেক এবং মোহন ইসলামের যৌথ প্রতিবেদনে বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানের পর ছাত্র জনতার চাওয়া ছিল একটি নতুন বন্দোবস্ত। রাষ্ট্র ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে অন্তর্বর্তীকালীন সরকার গেল বছরের ৩রা অক্টোবর গঠন করে ৬টি সংস্কার কমিশন। সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে জাতীয় সনদ তৈরিতে ৩রা ফেব্রুয়ারি গঠন করা হয় ঐকমত্য কমিশন, যার সভাপতি খোদ প্রধান উপদেষ্টা। এখন কমিশনের রিপোর্ট আসলো, এরপরে আমরা যে ঐকমত্য গঠন করতে চাচ্ছি সেটা কিভাবে হবে, সেটার থেকে একটা আইডিয়া আসলো যে একটা ঐকমত্য কমিশন বলে আলাদা একটা কমিশন করি। গেল ২০শে মার্চ থেকে ৩১শে জুলাই ২ পর্যায়ে মোট ৬৮টি আলোচনায় বিভিন্ন বিষয়ে ঐকমত্য সহ নোট অফ ডিসেন্টের মাধ্যমে মোট ১৯টি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো, যার মাঝে ৯টি বিষয়ই ছিল নোট অফ ডিসেন্ট। রাজনৈতিক একজন বিশ্লেষকের কাছে প্রশ্ন ছিল, কি সমাধান হতে পারে এসব নোট অফ ডিসেন্টের? যে একচেটিয়া সরকারি দলেরই আসন যদি বেশি হয়, সেই ক্ষেত্রে আবার যারা যে দল যে বিষয়ে নোট অফ ডিসেন্ট দিচ্ছে সেটা কোনো অবস্থাতে বাস্তবায়ন করা যাবে না। কিন্তু যদি স্ট্রং বিরোধী দল বা অন্য যেসব দলগুলো আসবে অল্প অল্প সিট নিয়ে, সবাই মিলিতভাবে যদি এটাকে সংসদে আলোচনা করে যদি আনতে পারে, সেটা একটা জিনিস। আর মৌলিক এই ১৯ বিষয় সহ পুরো ঐকমত্য কমিশনের ভবিষ্যৎ জুলাই জাতীয় সনদ। আলোচনায় অংশ নেওয়া দলগুলোর মধ্যে নোট অফ ডিসেন্ট সহ রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দলগুলোর একটা বড় অংশ এর আইনি সনদের পক্ষে, কেউ আবার গেজেট প্রকাশের কথা বলছেন। কোন পথে হাঁটবে কমিশন? এই লক্ষ্যে আমরা এখন বিভিন্ন বিশেষজ্ঞের সাথে আলাপ করছি, তাদের পরামর্শ নিচ্ছি। পরামর্শ নিয়ে আমরা পরবর্তী কার্যক্রম চিহ্নিত করব। ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনার পরেও জুলাই সনদ সই নিয়ে দেখা দিয়েছে জটিলতা। এর সমাধান কী হবে তা জানতে দৃষ্টি আকর্ষণ করি প্রধান উপদেষ্টা কার্যালয়ের। পলিটিক্যাল পার্টিগুলো ডিসাইড করবেন, তারা এটা নিয়ে কাজ করছেন, তারাই এটা ডিসাইড করবেন এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে কথাবার্তা বলে। জুলাই সনদ কবে সই করবে এবং এর আইনি কাঠামো কী হবে, এসব সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো। জাতীয় ঐক্য কমিশনের যে জুলাই জাতীয় সনদের খসড়া আমাদের কাছে দেয়া হয়েছে, সেটা আগামীকালকে যদি আমাদের কাছে প্রেরণ করে, আমরা কালকেই সই করব। যে কোনো মুহূর্তে আমরা সই করতে রাজি। নির্বাচনটি জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। আমরা তো বলেছি এলএফও এই সিস্টেম আছে, আমরা বলেছি যে প্রজ্ঞাপন জারি করে এটা করা সম্ভব, আমরা বলেছি এখানে গণভোটের মাধ্যমে এটা সম্ভব। সংস্কারের বিষয়বস্তুকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল থেকেই বাস্তবায়ন করতে হবে। লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার এলএফও করে এটাকে কার্যকর করতে হবে। জুলাই সনদের ভবিষ্যৎ কি তাহলে নির্বাচনের আগেই হচ্ছে নাকি নির্বাচনের পরে, তা ঝুলছে পেন্ডুলামের মতো। মোহন ইসলাম, ৭১, ঢাকা। জুলাই সনদের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। আর গতকাল জুলাই ঘোষণাপত্র দিয়েছে সরকার এবং এরপরে নানা দল এতে প্রতিক্রিয়া দিয়েছে নানাভাবে। যে বিষয়গুলো গণমাধ্যমে আজকে বেশি আলোচিত হচ্ছে, এটি আসলে কার্যকর হবে কিভাবে, এ নিয়ে কথা বলবো আজ। আমাদের সঙ্গে যুক্ত আছেন কেন্দ্রীয় বিএনপির সহকারী আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। ফরিদুল হক, আপনারা জুলাই
ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছেন আজকে, কিন্তু আবার এও বলেছেন যে আপনারা গণপরিষদের কথা বলেছিলেন, আপনারা নতুন সংবিধানের কথা বলেছিলেন, সংবিধানে অন্তর্ভুক্তির কথা বলেছিলেন, সেই প্রক্রিয়াগুলোকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। পাশ কাটিয়ে যাওয়া ছাড়া আর কি কোনো উপায় ছিল? কি উপায়গুলো ছিল? একটু আনমিউট করতে হবে ফরিদুল হক। জি, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে ৭১ টিভির দর্শকদেরকে শুভেচ্ছা, দেশবাসীকে শুভেচ্ছা। অবশ্যই মানে অন্য উপায় ছিল। প্রথমত হচ্ছে যে ঘোষণাপত্র নিয়ে যেটা বলতে হয় যে ঘোষণাপত্র এটা আদতে একটা কি বলবো যে ঘোষণাপত্রের তুলনায় এটা বেশি হয়ে গেছে একটা আবেদনপত্র। মানে ঘোষণাপত্র যে ব্যাপারটা, ঘোষণাপত্র কারো কোনো অথরিটির দ্বারা এইটা মানে কি বলে এটার বৈধতা নেওয়ার কোনো ব্যাপার থাকে না। ঘোষণাপত্র নিজেই নিজেকে বৈধতা দেওয়ার সেই ক্ষমতা রাখে, যেটা হচ্ছে ঘোষণাপত্রের ক্ষেত্রে এটা হয় নাই। এটা অনেকটা আবেদনপত্র হয়েছে যে পরবর্তী নির্বাচিত সরকার কিংবা নির্বাচিত পার্লামেন্ট এসে যেন এটাকে বৈধতা দিবে। কিন্তু যেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই কি বলে যে এই সরকার গঠিত হয়েছে, তাদের কাছে ওই বৈধতা ছিল, ওই ম্যান্ডেট ছিল, পাবলিক ম্যান্ডেট ছিল, নাহলে এই সরকার গঠিত হতে পারে না। তো সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে জুলাই সনদ এবং মানে আমরা যেটা বলেছিলাম যে প্রোক্লেমেশনটা যদি দেওয়া হইতো প্রোক্লেমেশন আকারে, এটা আসলে ওই অর্থে প্রোক্লেমেশন আকারে আমি অন্তত মনে করি না। প্রোক্লেমেশন আকারে এটা দেওয়া হইলে তখন ওইটার ভিত্তিতেই নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচন হইতে পারত না। তাহলে দলগতভাবে আপনারা স্বাগত জানিয়েছেন এটা কিভাবে? স্বাগতম জানানোর ব্যাপারটা হচ্ছে গিয়ে আংশিক। মানে প্রথমত হচ্ছে যে ঘোষণাপত্র দেওয়া হয়েছে, এটা অবশ্যই এটার একটা গুরুত্ব আছে, একটা ঐতিহাসিক গুরুত্ব আছে এবং এটার অনেকগুলো পজিটিভ দিক আছে। অন্তত একটা কিছু দেওয়া হয়েছে এবং হচ্ছে যে ধরেন বেশিরভাগ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক আন্দোলন উপস্থিত থেকে ঘোষণাপত্রটা পাঠ করা হয়েছে, এটার একটা গুরুত্ব আছে। সেদিক থেকে ধরেন স্বাগত জানানোর দিকও আছে, কিন্তু আবার এইটার অনেকগুলো ধরেন দিকও আছে, যে আমি যেটা অলরেডি একটা বললাম যে এটা অনেকটা আবেদনপত্রের মতো হয়ে গিয়েছে। কিংবা ধরেন মনে হয়েছে যে ঘোষণাপত্রটা একটা নির্দিষ্ট দলের আসলে কি বলে যে হিস্ট্রি লেখা হয়েছে, এরকম একটা ধরেন মানে আমাদের এখানকার এই জনগোষ্ঠীর ঐতিহাসিক অনেক লড়াই, অনেক সংগ্রাম, ইভেন গত 15 বছরের যে লড়াই সংগ্রাম, সেইখানে অনেকগুলো বিষয় আসেনি, যেটা আসলে ঘোষণাপত্রটা পরিপূর্ণ হইতে পারতো। আর একটা ব্যাপার হচ্ছে যে ঘোষণাপত্র সংবিধানে কিভাবে ইনক্লুড হবে এটা নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া, এইটা আসলে এটার একটা বড় মেজর জায়গা। তাহলে এটা আসলে ওই ক্ষেত্রে আর ঘোষণাপত্র থাকে না, ঘোষণাপত্র আসলে নিজেই নিজেকে ডিক্লেয়ার করে। মানে এটা তো প্রোক্লেমেশনের ব্যাপার। আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র, এটা তো পরবর্তী সংবিধানের অপেক্ষায় থাকে না, সে নিজেই নিজেকে, তার কাছে ওই অথরিটি ছিল, সে নিজেই নিজেকে আসলে ঘোষণা দিয়েছে যে আমি এটা ঘোষণা করলাম। তো এইখানে এই জায়গাটা মিসিং হয়ে গেছে। জি, অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া, উনি যেটা বললেন সেটা নিয়ে আসলে আপনার মতামত কি? এবং আপনারা যেটা চেয়েছিলেন, বিএনপি যেটা চেয়েছিল, অনেকগুলোই এতে অন্তর্ভুক্ত হয়েছে বলে বলা হচ্ছে, অনেকে বলছেন, সেই জায়গায় কি বলবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সব আলোচক সহ যারা শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ। বিষয়টি আসলে ধরেন দীর্ঘ 17টি বছর ফ্যাসিস্ট রেজিম যেভাবে দেশের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছিল, তারই প্রেক্ষাপটে আজকে যে জুলাই যে বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের আলোকে আজকে যে জুলাই ঘোষণাপত্র যেটা প্রকাশ করা হয়েছিল এবং যার ম্যান্ডেট দিয়ে আজকে সারা বাংলাদেশে একটা অবস্থান তৈরি করবে বলে আমরা বিশ্বাস করি। অবশ্যই একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো বিনির্মাণের ক্ষেত্রে জুলাই ঘোষণাপত্রের যেমন ভূমিকা আছে, তেমন এটাকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্য দিয়ে এটা নির্বাচন হবে, তার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যেমন তাদের ম্যান্ডেট দিতে পারে, ঠিক তেমনি ভাবে জুলাই ঘোষণাপত্রকে আমরা সেইভাবে চিন্তা করে একটা অবস্থানে তৈরি করে নিয়ে যাব এবং সেই লক্ষ্যকে নিয়েই বিএনপি রাজনীতি করে এবং বিএনপি কাজ করে যাচ্ছে। আমরা মনে করি আজকে এই যে একটা অবস্থান থেকে দেশ পরিত্রাণ পেল, একটা অবস্থান সৃষ্টি হলো, এর মধ্য দিয়ে জুলাই বিপ্লবের সেই অবস্থান তৈরি করে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে আমরা এটা সংসদীয় মধ্য দিয়ে এবং একটা অবাধ নিরপেক্ষ গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনে যখন সমস্ত সব দল অংশগ্রহণ করবে, তার প্রেক্ষাপটে বিশ্বের অবস্থানে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা হিসাবে পরিচিত হবে এবং পরিচিতি লাভ করবে বলে আমি মনে করি। এবং এটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে সবসময় দেখতে হবে যে এখানে মানুষের মনের অবস্থানটা কি, মানুষ কি চায়। দীর্ঘ 17টি বছর এই দেশের মানুষ গণতান্ত্রিক মূল্যবোধ থেকে
কোনোভাবেই তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারে নাই। মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছিল। সর্বোপরি দেশের মানুষ যে অবস্থা থেকে আজকে মুক্তি পেলেন, সেই অবস্থান তৈরি করার জন্য ঘোষণাপত্র অবশ্যই একটা মূল্যবান এটা অবস্থান করে বলে আমি মনে করি, এবং এটা অবশ্যই একটা নির্বাচিত সরকারের মধ্য দিয়ে এটা অবস্থান তৈরি করবে, এবং আমরা সেই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে দেশকে একটি অরাজক এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমরা সেভাবে কাজ করবো বলে আমরা বিশ্বাস করি। মানে এর আইনি ভিত্তিটা আসলে কতখানি শক্ত? এটা আইনি অবশ্যই একটা ভিত্তি থাকবে, যেহেতু এইটা সংসদ এখন যদিও নাই, ইলেকশনের মধ্য দিয়ে যে নির্বাচিত সরকার আসবে তারা এটাকে অবস্থান তৈরি করবে, এবং সেখানের মধ্যে সংসদের মধ্যে দিয়ে এটাকে এস্টাবলিশ করা হবে। আচ্ছা, এবং সেখানটায় এইটার কার্যকর ভূমিকা দেখবে এবং দেশবাসী এর থেকে উপকৃত হবে, লাভবান হতে পারবে। কিন্তু সংসদ যদি মনে না করে তখন কি হবে? এখানে মনে না করার সুযোগ নেই, কারণ যে অবস্থান থেকে শত সহস্র ভাই বোন ছাত্রছাত্রী এবং সারা বাংলাদেশের 16 কোটি মানুষ 20 কোটি মানুষের আত্মত্যাগ যে ধরনের অবস্থান তৈরি করেছিল, এখানে কারো পক্ষেই আমরা দেখেছি বিগত দিনে 17 বছরে ফ্যাসিস্ট যে প্রতিষ্ঠান তৈরি করেছিল, সামনের দিকে কেউ এই ধরনের কাজ করবে বলে আমরা মনে করি না। কারণ বাংলাদেশের জনগণ প্রশ্নটা এই জন্য করেছি যে 90-এর গণ অভ্যুত্থানেও তো আমরা যে জোটের রূপরেখা সেটা কিন্তু পরবর্তীতে আর দলগুলো মনে রাখেনি। 90-এর গণ আন্দোলনের প্রেক্ষাপট এখনকার 24টা কিন্তু এক জিনিস না, এটা অনেক ডিফারেন্স বিষয়, এবং 24-এর অবস্থানটা থেকে অবশ্যই মানুষ শিক্ষা নিয়ে কাজ করবে বলে আমি মনে করি। অবশ্যই সেই শিক্ষাটা গ্রহণ করবে এবং সেভাবে তারা ভবিষ্যৎ কার্যক্রম পরিচালিত করবে, কারণ ফ্যাসিস্ট হিসাবে যদি কেউ জন্মগ্রহণ করে, অবস্থান তৈরি করে, তার অবস্থান বাংলাদেশ থাকবে না বলে এটা দেশের মানুষ প্রমাণ করে দিয়েছিল। অবশ্যই সেই অবস্থায় যাবে বলে আমি মনে করি। জি, ফরিদুল হক, গতকাল যখন এই জুলাই ঘোষণাপত্র দেওয়ার প্রস্তুতি চলছে, তখন আপনাদের দলের 5 শীর্ষ নেতা এই সনদ যেই ঘোষণাপত্র পাঠ করার এই অনুষ্ঠানে ছিলেন না, তারা ব্যক্তিগত ভ্রমণে গিয়েছিলেন কক্সবাজার, এবং গণমাধ্যম খুব সরব ছিল কালকে। যদিও এটা নিয়ে আপনারা আজকে তাদেরকে শোকজ করেছেন, 24 ঘন্টার সময় দিয়েছেন। মানে এটা কি এমন যে আপনাদের চাওয়াগুলো বা আপনারা যেটা চেয়েছিলেন সেটা সনদে আসছে না বা সেটা মেনে নেওয়া হয়নি, এরকম একটা মানে পরিস্থিতির কারণেই কি এরকম সিদ্ধান্ত? যে কারণ আপনারা তো একসময় সরকারের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এই সরকারকে শক্তিশালী করার ক্ষেত্রে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো আপনারাও অগ্রণী ছিলেন সেই জায়গায়। জি, মানে ব্যাপারটা হচ্ছে যে ঘোষণাপত্র প্রদানের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের দল থেকে নির্দিষ্ট ব্যক্তিদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল, এটা সবাইকে দাওয়াত দেওয়া হয়নি। তো সেইখানে আপনার ধরেন সবার ওইখানে যাওয়ার সুযোগ ছিল না, মানে ইয়ে হিসেবে আমন্ত্রিত গেস্ট হিসেবে, এমনি সাধারণ দর্শক হিসেবে যাওয়ার তো সুযোগই ছিল। তো সেই জায়গা থেকে ব্যাপারটা ওইটার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে কি বলে যে জুলাই গণ অভ্যুত্থান তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বেই প্রধানত হয়েছে। তো সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি, যেখানে 158 জন সমন্বয়ক ছিল, তো এখানে আসলে সমন্বয়কদের ভিতরে মানে ওই সময়কার যারা সমন্বয়ক তাদের ভিতরে একটা প্রবল দাবি ছিল যে তাদের সবাইকে যাতে দেওয়া হয়, কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয় যে এই পরিমাণ আসন সংকুলান নাকি তাদের নাই। তো স্বাভাবিকভাবে ওইটা যখন থাকে না, তখন যারা বাকি মানে কয়েকজনকে দাওয়াত দেয় আর বাকিদেরকে যখন দেওয়া হয় না, তখন অন্যদের জন্য তো আসলে বাকিদেরকে রেখে যাওয়াটা আসলে ডিফিকাল্ট। দ্যাটস ওয়াই তাদের ওইখানে আসলে যাওয়ার মানে না যাওয়ার যথেষ্ট যৌক্তিকতা আছে, কিংবা যাওয়ার মানে ব্যাপারটা ওইরকম ইয়ে ছিল না। আর একটা ব্যাপার হচ্ছে যে ওনারা ব্যক্তিগত সফরে গিয়েছেন, এটা কোনো ম্যান্ডেটরি ব্যাপার ছিল না ওখানে যাওয়ার। হ্যাঁ, এটা একটা জিনিস আছে যে ধরেন এটাতে যাওয়াতে দেশব্যাপী একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে যে কেন এরকম একটা দিনে ওনারা গেলেন, সেইটা নিয়ে কথা হতে পারে। সেটা নিয়ে ধরেন সেটা নিয়ে দল থেকেও একটা শোকজ করা হয়েছে, তারা নিশ্চয়ই ব্যাখ্যা দিবে, ওটা নিয়ে আমি আলাপ করতে চাচ্ছি না। কিন্তু আমি আরো 2টা পয়েন্টে আসলে আলাপ করতে চাই, এখানে এটা খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা। এটা আমি গতকালকেও বিভিন্ন জায়গাতে বলেছি যে ওনারা যে গেলেন, যাওয়ার পরে ওনাদের সিসিটিভি ফুটেজটা মিডিয়ার কাছে কাদের মাধ্যমে আসলো, এটা একটা খুব জরুরি প্রশ্ন। এবং মিডিয়া প্রথমে যে ফ্রেমিংটা করলো যে পিটার হাসের সাথে তারা নাকি মিটিং করছেন, এবং মিডিয়া ধরেন উইদাউট এনি এভিডেন্স এটাকে সামনে নিয়ে আসলো এবং ব্যাপক মাত্রায় প্রোপাগান্ডা ছড়ানো হলো। এবং তাতে করে যেটা হলো যে এখানে একটা ষড়যন্ত্র তত্ত্ব হাজির করা হলো গুজবের মাধ্যমে। এটা একদম প্রপারলি গুজব ছিল এবং এই গুজবটা সার্কুলেট করলো মিডিয়া। এবং আমরা ধারণা করি যে এই সিসিটিভি ফুটেজ সহ এই তথ্যটা তাদেরকে যারা দিয়েছে এরা গোয়েন্দা সংস্থা, আমরা ধারণা করি। তো এই যে কাজটা করলো মিডিয়া এবং গোয়েন্দা সংস্থার যৌথ প্রযোজনায়,
তাতে করে যেটা হলো এখানে দুইটা জিনিস হলো, যে গুজবটা ধরেন অনেক মানুষ বিশ্বাস করলো এবং এতে করে এইখানে তাদের প্রথমত হচ্ছে তাদের প্রাইভেট স্পেসটা নষ্ট হয়েছে এবং তাদের উপরে কিন্তু একটা মব ক্রিয়েট হয়েছে। ওইখানে একটা মব গিয়ে ধরেন মনে করেন যে বিএনপির ওইখানকার স্থানীয় নেতাকর্মীরা গিয়ে হোটেলের সামনে অবস্থান করেছে এবং মানে তাদের ব্যক্তিগত নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে। এই প্রশ্নটা আমাদের করা দরকার, তাদের কি ভুল হয়েছে সেটার জবাব তারা দিবে, সেটা আপনি তাদেরকে ইয়ে করেন। আরেকটা জরুরি ব্যাপার হচ্ছে যে ওইখানে আমাদের একজন নারী নেত্রী ডক্টর তাসলিম জারা, উনিও ছিলেন, ওনার হাজবেন্ড সহ, যিনিও আমাদের একজন কেন্দ্রীয় কমিটির মেম্বার। তো তারপরেও ওনার হাজবেন্ডকে বাদ রেখে বাকি নেতাদেরকে নিয়ে বাকি অন্তত একজন নেতার স্ত্রীও এখানে গিয়েছেন, এটা একটা সম্পূর্ণ পারিবারিক এবং ব্যক্তিগত সফর। তারপরেও যেভাবে আপনার ধরেন ডক্টর তাসলিম জারাকে নিয়ে মানে অনলাইনে যেভাবে ন্যাক্কারজনক ভাবে অশালীন ভাষায় তার উপরে ধরেন আক্রমণ করা হয়েছে এবং যে ধরনের ইঙ্গিতপূর্ণ কুরুচিপূর্ণ ধরেন ইঙ্গিত করা হয়েছে তাকে, এটা খুবই ভয়ঙ্কর এবং এটা শুরুটা কিন্তু আসলে মিডিয়া এবং গোয়েন্দা সংস্থার যৌথ প্রযোজনা হয়েছে। আমাদেরকে ওই দিকটাতে আসলে নজর দিতে হবে। আমার একটু সময় থাকলে একটা প্রশ্ন আমি আপনাকে আসলে করতে চাইছিলাম, কিন্তু যে এখানে গোয়েন্দা সংস্থার লাভটা কি আসলে, গোয়েন্দা সংস্থা আপনাদের উপরে কেন রুষ্ট? আমি ঠিক জানি না, না হলে মিডিয়া এই ধরনের স্পেকুলেশন করার এবং এইভাবে বিভিন্ন জায়গার ধরেন সিসিটিভি ফুটেজ মানে মিডিয়া যে কোনোভাবে অন্য কোনো কারণ হতে পারে বলে আমার কাছে অন্তত মনে হয়, এটা আমার ব্যক্তিগত ধারণা। আচ্ছা, অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া, আপনার মানে কোনো এ বিষয়ে কোনো ধারণা? মানে তো একটা মব ক্রিয়েট হয়েছে ওখানে, বিএনপির নেতাকর্মীরা ওখানে গিয়ে উপস্থিত হয়েছেন এবং মব ক্রিয়েট করেছেন, একটা ব্যক্তিগত সফর, তারা পারিবারিক পরিবার নিয়ে গেছেন। না, আসলে এই ধরনের বক্তব্য সঠিক না। বিষয়টা হলো আসলে ধরেন একটা জাতীয় পর্যায়ে ছিল জুলাই সনদ ঘোষণার যে দিনটা, সেই দিনটার মধ্যে আসলে এরকম একটা যারা নিজেদেরকে একটা অবস্থান তৈরি করেছিলেন, সেই প্রেক্ষাপটে গিয়ে তারা ওই দিন সেখানে যাবেন, আসলে এটা বিষয়টা কেমন আমাদের কাছে, এটা সারা জাতির বিষয়টা নিয়ে আসলে কনফিউজড যে এটা তো আসলে এই দিনে এই ধরনের একটা দিনে এই ধরনের একটা মানে যারা এখানে নেতৃত্বে আছেন। ফরিদুল হক বলছিলেন যে তারা যেতে চেয়েছিলেন কিন্তু যথেষ্ট আসন সংকুলান ছিল না, সরকারের পক্ষ থেকে তারা প্রপারলি দাওয়াত পাননি। বিষয়টা হলো একটা প্রোগ্রামে তো আর সব দলের সবাই যাওয়ার সুযোগ নাই, যেখানে যাদের মধ্যে ধরেন যাদের নাম দেয়া থাকে নেতৃস্থানীয়রাই যাবেন, কিন্তু তার মানে এই নয় যে এই ধরনের একটা অনুষ্ঠানের দিনে ওনারা দেশের ঢাকার বাইরে যাবেন এবং একটা প্রোগ্রাম এভাবে করবেন এবং সেখানে মব তৈরি কোনো সুযোগ নাই। কারণ যেখানে সারা বাংলাদেশের মানুষ সেখানে তাকিয়ে আছে, একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে, আর সেখানে ওনারা একটা পর্যায়ে একটা দলীয় পর্যায় থেকে তারা এইভাবে একটা বাইরে গিয়ে একটা প্রোগ্রাম করবেন এবং সেখানে বিভিন্ন ধরনের কথাবার্তা আসবে আর সেখানে লোকজন জড়ো হলে সেটা মব তৈরি করবে, সেটা বিএনপি ঘাতে আসবে, এটা আসলে ঠিক না। আমি মনে করি বিএনপি নেতাকর্মীরা গেছে ভাই, ওখানে কোনো পুরোপুরি একটা ব্যক্তিগত সফর ছিল। আমি সরি টু ইন্টারফেয়ার, একটা ব্যক্তিগত সফর ছিল, কোন রকম কোনো প্রোগ্রাম হয় নাই। কিন্তু ওইখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি হাতে নিয়ে বিএনপির নেতাকর্মীরা ওই হোটেলের সামনে মব ক্রিয়েট করেছে। এইটা বিএনপির ভাইকে এটা আমি মনে করিয়ে দিচ্ছি। শুনেন, এখানের মধ্যে বিএনপির ফাংশন না, বিষয়টা হলো বাংলাদেশে যদি 20 কোটি মানুষ থাকে তার মধ্যে 8-10 কোটি মানুষ বিএনপি সমর্থক, তার মানে আমি বিএনপির 5-50 জন লোক থাকলেই আপনি সেটা মব ক্রিয়েট বাই দ্য বিএনপি, এটা বলা তো ঠিক বলে আমি মনে করি না, এটা ঠিক না। দায়িত্বশীল পদধারী নেতারা ওইখানে ছিলেন কক্সবাজার জেলা উপজেলা, থাকতে পারে ভাই, তার যদি বাড়ি সেখানে থাকে, যার বাড়ি যদি তার ঘরের সামনে যদি থাকে, তার ঘর সেখানে যদি হয়ে থাকে থাকতেই পারে না। আমি আমার ঘরের সামনে থাকবো না, সেখানে যদি কোনো ঘটনা ঘটে থাকে তার মানে কি আমি সেখানে দায়িত্ব নিব নাকি? আমার বাড়ির সামনে কোনো ঘটনা ঘটে যায়, হ্যাঁ আমরা এটা মব তৈরি কিছু না, এটা আমি মনে করি না এই ধরনের কোনো ধরনের কাজের ফাংশন এখানে। অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া, আমাকে শেষ করতে বলা হচ্ছে, সময় শেষ। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য, অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া এবং ফরিদুল হক একাত্তরের সঙ্গে থাকার জন্য। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। একাত্তরের সঙ্গে থাকুন।